জানিয়ে দেব আমাদের হাতে পাওয়া বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। এবার খুনি ফয়সালকে বাঁচাবে কোন বাপ? হাদির হত্যাকারীর খুনি মা বাবার ফাঁসির আদেশ, ঘটনায় নতুন মোড়, রিমান্ডে চাঞ্চল্যকর তথ্য। পাপ ছাড়ে না বাপকে, আবারও রিমান্ডে ফয়সালের বাবা মা। যে ভয়ঙ্কর তথ্য দিল, শুধু হাদি নয়, টার্গেটে ছিল আরও 10 জন, যে কারণে গোপন করা হয়েছিল মৃত্যুর খবর। খালেদা জিয়াকে জড়িয়ে ধরে কেঁদে কেঁদে সব সত্য ফাঁস করল তারেক রহমান। এবং সর্বশেষ জানিয়ে দেব, হাদির চাপে মোদির বুক থেকে নামছেন হাসিনা, বেজে গেল হাসিনার বিদায় ঘণ্টা। চমকের পর চমক, এ যেন সিনেমা দেখছি আমরা। শুটার ফয়সালের মা বাবা কেন গ্রেপ্তার হলেন? ছেলের পাপের দায় কি বাবা মারই উপর বর্তায়, নাকি এর পেছনে আছে আরও গভীর কোনো রহস্য? আর সবচেয়ে আটকে ওঠার মতো খবরটি হল, শরীফ উসমান হাদি শেষ টার্গেট ছিলেন না। গোয়েন্দাদের হাতে আসা হিটলিস্টে হাদির ঠিক পরেই জলজল করছে জুলাই বিপ্লবের 2 আইকন শারজিস আলম এবং হাসনাত আবদুল্লার নাম। হাদিকে গুলি করার ঠিক পরেই ফয়সাল কোথায় গিয়েছিলেন জানেন? নিজের বোনের বাসায়। সেখানে বসেই পাল্টানো হয় মোটরসাইকেলের নম্বর প্লেট, আর ম্যানহোলের ভেতর ফেলে দেয়া হয় আলামত। বিলের পানির নিচ থেকে ডুবুরিরা তুলে এনেছে সেই মারণাস্ত্র, যা দিয়ে গুলি করা হয়েছিল হাদির মাথায়। আজকের ভিডিওতে আমরা উন্মোচন করব সেই ব্লুপ্রিন্ট, যেখানে দেখানো হবে কিভাবে আপনাদের আমাদের সাথে মিছিলে স্লোগান দেয়া ফয়সাল আসলে পকেটে পিস্তল নিয়ে ঘুরছিল পরবর্তী টার্গেটের খোঁজে। ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদিকে গুলি করার ঘটনাটি এখন আর নতুন কোনো খবর নয়, এটি আপনারা সবাই জানেন। কিন্তু গত 48 ঘণ্টায় এই মামলার তদন্তে যে অবিশ্বাস্য মোড় এসেছে, তা যে কোনো থ্রিলার সিনেমাকেও হার মানাবে। প্রথমেই আসা যাক সবচেয়ে লেটেস্ট আপডেটে। সাধারণত কোনো অপরাধী ধরা পড়লে বা অপরাধ সংগঠিত করে পালিয়ে গেলে তাকে না পাওয়া গেলে তার পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করা হয়, কিন্তু গ্রেপ্তার করা হয় না। কিন্তু হাদি হত্যাচেষ্টা মামলায় র্যাব গ্রেপ্তার করেছে খোদ শুটার ফয়সালের বাবা হুমায়ুন কবির এবং মা হাসি বেগমকে। কেরানীগঞ্জ থেকে তাদের আটক করা হয়। কেন জানেন? কারণ তদন্তে উঠে এসেছে ছেলের এই ভয়ানক কিলিং মিশনের কথা মা বাবা জানতেন। শুধু তাই নয়, পালানোর বা আত্মগোপনের প্ল্যানেও তাদের ভূমিকা ছিল বলে সন্দেহ করা হচ্ছে। গ্রেপ্তারের পর তাদের ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। অর্থাৎ এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং পুরো পরিবার বা একটি চক্র এর সাথে জড়িয়ে আছে। এর পরের দৃশ্যটি নরসিংদীর। মধ্যরাত, চারদিকে ঘুটঘুটে অন্ধকার। নরসিংদী জেলা সদরের তারোয়ার দিলের পারে র্যাবের বিশাল বহর। গোয়েন্দা তথ্য ছিল, হাদিকে গুলি করার পর ব্যবহৃত অস্ত্রটি এই বিলের পানিতেই ফেলে দেওয়া হয়েছে। নামানো হলো ডুবুরি দল। দীর্ঘক্ষণ কাদামাটির নিচে তল্লাশি চালানোর পর যা উঠে এলো তা দেখে সবার চোখ কপালে। পানির নিচ থেকে উদ্ধার করা হয় হাদিকে হত্যার চেষ্টায় ব্যবহৃত সেই বিদেশি পিস্তল। শুধু একটি নয়, পলিথিনে মোড়ানো অবস্থায় পাওয়া যায় 2টি বিদেশি আগ্নেয়াস্ত্র, একটি খেলনা পিস্তল এবং 41 রাউন্ড তাজা গুলি। র্যাব জানাচ্ছে, উদ্ধার হওয়া গুলিগুলোর মধ্যে একটি ম্যাগাজিনে সাধারণত 6টি গুলি থাকে, কিন্তু সেখানে একটি গুলি কম পাওয়া গেছে। ধারণা করা হচ্ছে ওই মিসিং হওয়া গুলিটি হাদির মাথায় বিদ্ধ হয়েছে। আগারগাঁওয়ের ফয়সালের বোনের বাসার পাশ থেকেও এর আগে 11 রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছিল। অর্থাৎ তারা শুধু একটি অপারেশনের জন্য আসেনি, তাদের কাছে যে পরিমাণ অ্যামিউনেশন বা গোলাবারুদ ছিল তা দিয়ে তারা বড় ধরনের ম্যাসাকার বা গণহত্যা চালাতে প্রস্তুত ছিল। আপনি কি জানেন হাদির পর ফয়সালের নেক্সট টার্গেট কারা ছিল? সেই শিহরিত করা তথ্যটি জানাবো একটু পরেই। তার আগে সত্য ও সাহসী সাংবাদিকতার পাশে থাকতে আমাদের চ্যানেল গল্প নিউজ এখনই সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি বাজিয়ে দিন। এখন চলুন ফিরে যাই ঘটনার দিন, অর্থাৎ 12ই ডিসেম্বরের সেই বিকেলে। হাদিকে গুলি করার পর শুটার ফয়সাল এবং বাইক চালক আলমগীর হাওয়ায় মিলিয়ে গিয়েছিল। তারা আসলে কোথায় গিয়েছিল? সিসিটিভি ফুটেজ এবং অনুসন্ধানে বেরিয়ে এসেছে সেই পলায়ন পর্বের হাড় হিম করা ডিটেলস। গুলি করার পরপরই ফয়সাল এবং আলমগীর মোটরসাইকেল নিয়ে সোজা চলে যায় পশ্চিম আগারগাঁও। সেখানে একটি 7তলা ভবনে ভাড়া থাকেন ফয়সালের বোন জেসমিন আক্তার। ফুটেজে দেখা যায় কিলিং মিশন শেষ করে তারা অত্যন্ত ঠান্ডা মাথায় স্বাভাবিক ভঙ্গিতে সেই বাসায় ঢুকছে। তাদের বডি ল্যাঙ্গুয়েজ দেখে বোঝার উপায় নেই যে কিছুক্ষণ আগেই তারা একজন মানুষকে গুলি করে এসেছে।
সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হল যে মোটরসাইকেলটি ব্যবহার করে তারা গুলি চালিয়েছিল সেই বাইকটি তারা বোনের বাসার গ্যারেজে নিয়ে যায়। সেখানে বসেই বাইকের আসল নম্বর প্লেটটি খুলে ফেলা হয়। এরপর তারা অন্য একটি ভুয়া নম্বর প্লেট লাগিয়ে সেখান থেকে বেরিয়ে যায়, যাতে রাস্তায় পুলিশ তাদের ট্রেস না করতে পারে। আর আসল নম্বর প্লেটটি সেটি তারা ফেলে দেয় ওই বাসার সামনের গলির একটি ম্যানহোলের ভেতরে। ডিবি পুলিশ পরবর্তীতে সেই ম্যানহোলের ঢাকনা সরিয়ে কাদা ময়লার ভেতর থেকে ওই নম্বর প্লেটটি উদ্ধার করেছে। বাড়ির মালিক দাবি করেছেন তাদের সিসি ক্যামেরা নষ্ট ছিল, কিন্তু কেয়ারটেকার রাশেদের জবানবন্দি বলছে ভিন্ন কথা। কেয়ারটেকার জানিয়েছেন ঘটনার দিন ফয়সালের বাবা হুমায়ুন কবিদও তাদের সাথে ওই বাসায় ছিলেন। এমনকি বাসা ভাড়া বাবদ তাদের 94,000 টাকা বকেয়া ছিল। কিন্তু ঘটনার পর থেকে বোন জেসমিন সহ সবাই লাপাত্তা হয়ে যান। অর্থাৎ বোনের বাসাটি ছিল তাদের সেফ হাউস বা নিরাপদ ঘাঁটির একটি অংশ। এখন আসা যাক ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং ভয়ানক অংশে। কেন এই হামলা? হাদিকে শুধুই ব্যক্তিগত শত্রুতার শিকার? দৈনিক যুগান্তর এবং এটিএন নিউজের তদন্ত বলছেন না, এটি ছিল রাষ্ট্রের বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। গোয়েন্দা তদন্তে বেরিয়ে এসেছে একটি হিট লিস্ট বা হত্যার তালিকা। সেই তালিকায় 1 নম্বরে ছিল শরীফ উসমান হাদি, আর তারপরেই ছিল জুলাই বিপ্লবের অন্যতম 2 সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ এবং শারজিস আলমের নাম। তালিকায় আরও আছে ডাকসু ভিপি নুরুল হক এবং ইসলামী ছাত্র শিবিরের ঘাবি সেক্রেটারি সাদিক কায়েমের নাম। অন্তত 10 জনের এই হেডলিস্ট নিয়ে মাঠে নেমেছিল কিলার গ্রুপ। তাদের উদ্দেশ্য ছিল পরিষ্কার: ত্রিদোষ জাতীয় সংসদে নির্বাচন বানচাল করা। তদন্তকারী সংস্থাগুলো বলছে নিষিদ্ধ ঘোষিত সংগঠনের নেতা এবং ভারতে পলাতক আওয়ামী লীগ নেতারা দেশে অস্থিতিশীলতা তৈরি করতে এই ছক কষেছে। হাদির মতো বক্তা, হাসনাত সার্জিসের মতো ছাত্রনেতা, বুদ্ধিজীবী এবং সাংবাদিকদের হত্যা করে তারা দেশে একটি গৃহযুদ্ধের পরিবেশ তৈরি করতে চেয়েছিল। সবচেয়ে ভয়ের ব্যাপার হল শত্রুরা বাইরে থেকে আসছে না, তারা মিশে আছে আমাদের ভেতরেই। শুটার ফয়সাল করিম মাসুদ, যে কিনা সাবেক ছাত্রলীগ নেতা এবং এলাকায় রাউল বা দাউদ নামে পরিচিত, সে গত কয়েক মাস ধরে নিজেকে ছাত্র আন্দোলনের সমর্থক হিসেবে পরিচয় দিয়ে আসছিল। বিভিন্ন ফুটেজে দেখা গেছে ফয়সাল বিভিন্ন মিছিল মিটিংয়ে হাসনাত, আবদুল্লাহ এবং সার্জিসের ঠিক পাশেই হাঁকছে। এমনকি হাসনাত সার্জিসকে জড়িয়ে ধরে কোলাকুলিও করেছে এই কিলাররা। ভাবুন তো একবার, যে লোকটার পকেটে লোডেড গান, সেই লোকটাই বিপ্লবীদের সাথে শোডাউন করছে। গোয়েন্দা সূত্র বলছে ফয়সাল ভিডিও কলে তার ব্যবসায়িক পার্টনার বা অন্য কিলারদের হাসনাত সার্জিসদের দেখিয়ে বলতো এরাই টার্গেট। সাবেক যুবলীগ নেতা এবং বাইক চালক আলমগীর এবং ফয়সালের রাজনৈতিক গডফাদার হিসেবে উঠে এসেছে সাবেক মন্ত্রী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানুকের নাম। নানুকের বিভিন্ন জনসভায় ফয়সালকে তার পাশেই দেখা গেছে। এমনকি নানুকের পোস্টারেও ফয়সালের ছবি ছিল। হাদিকে গুলি করার ঘটনার পর ফয়সাল ও আলমগীরের আরেক ঘনিষ্ঠ সহযোগী স্বেচ্ছাসেবক লীগ নেতা কবির ওরফে দাঁত ভাঙা কবিরকেও র্যাব গ্রেফতার করেছে। এই পুরো নেটওয়ার্কটি কাজ করছে স্লিপার সেল হিসেবে। জুলাই বিপ্লবের পর এরা ছদ্মবেশ ধারণ করেছে, যাতে সুযোগ বুঝেই বিপ্লবীদের সরিয়ে দেয়া যায়। শরীফ ওসমান হাদি এখন সিঙ্গাপুরে চিকিৎসাধীন, মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন। কিন্তু তদন্তে যা বেরিয়ে এলো তা আমাদের জন্যই এক সতর্কবার্তা। ফয়সালের বাবা মায়ের গ্রেফতার, পানির নিচ থেকে অস্ত্র উদ্ধার এবং ম্যানহোল থেকে নম্বর প্লেট পাওয়ার ঘটনা প্রমাণ করে এটি কোনো অপেশাদার বা ছিকে অপরাধের কাজ নয়, এটি একটি সুপরিকল্পিত মিশন। কিন্তু হিট লিস্টের বাকিরা কি নিরাপদ? ফয়সাল আলমগীর ধরা পড়েনি, তাদের সহযোগী চুনোপুটিরা আস্তে আস্তে ধরা পড়ছে। কিন্তু তাদের মতো আরও কত ফয়সাল ছদ্মবেশে হাসনাত সার্জিস বা নূরের আশেপাশে ঘুরছে তা কি আমরা জানি? প্রশাসন কি পারবে এই পুরো নেটওয়ার্ক ধ্বংস করতে? আপনার কি মনে হয় ফয়সালের বাবা মাকে গ্রেফতার করা কি সঠিক সিদ্ধান্ত ছিল? আর হাসনাত সার্জিসদের কেন একজন পলাতক হাসিনার জন্য বন্ধুপ্রতিম বাংলাদেশের সঙ্গে সম্পর্কে অবনতি ঘটাচ্ছে ভারত সরকার, তা নিয়ে এখন চতুর্মুখী চাপের মুখে পড়েছে মোদি প্রশাসন। নিজ দেশের মানুষের কাছেই জবাবদিহি করতে গিয়ে হিমশিম খাচ্ছে বিজেপি সরকার। যাকে তারা এতদিন পরম মমতায় আগলে রেখেছিল, সেই হাসিনাই এখন তাদের গলার কাঁটা হয়ে বিঁধছে। একজন ওসমান হাদির মৃত্যু যে দিল্লির লাল কেল্লায় ভূমিকম্প সৃষ্টি করতে পারে তা হয়তো মোদি সরকার দুঃস্বপ্নেও ভাবেনি। হাদির মৃত্যুর পর বাংলাদেশে যে তীব্র জনরোষ সৃষ্টি হয়েছে তার উত্তাপ সোজা গিয়ে লেগেছে দিল্লিতে, কারণ এই হাদির খুনের ভার গিয়ে পড়েছে সেই হাসিনার ঘাড়েই।
এমনিতেই জুলাইয়ে গণহত্যা আর গুম খুনের অভিযোগে গত ১৭ই নভেম্বরই হাসিনার ফাঁসির আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। সেই মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামিকেই ভারত এতদিন ধরে মাথায় তুলে রেখেছে। তার ওপর এখন আবার হাদির রক্তের দাগ। সব মিলিয়ে মোদী সরকারের এখন মহাবিপদে। বাংলাদেশের কোটি কোটি মানুষের ক্ষোভ এখন ভারতের ওপর গিয়ে পড়েছে, আর এটি দুই দেশের সম্পর্কের সুতো একদম ছিঁড়ে যাওয়ার উপক্রম হয়েছে। ভারতের নীতি নির্ধারকরা এখন কপালে হাত দিয়ে ভাবছেন যে সামান্য একজন ব্যক্তির জন্য তারা কেন ১৮ কোটি মানুষের বিপক্ষে চলে গেলেন। ভারতের মাটিতে বসে হাসিনা দিব্যি বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করে যাচ্ছেন। তার উস্কানোমূলক বক্তব্যে বাংলাদেশে অরাজকতা সৃষ্টি হচ্ছে, যা ভারতের উপর বাংলাদেশের মানুষের ঘৃণা আরও বাড়িয়ে দিচ্ছে। পরিস্থিতি সামাল দিতে না পেরে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বদলীয় সংসদীয় কমিটি গত বৃহস্পতিবার দেশটির সংসদে একটি জরুরি প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে তারা পরিষ্কারভাবে বলেছে, হাসিনাকে নিরাপত্তা দেওয়ার স্বার্থে আশ্রয় দেওয়া যেতে পারে, কিন্তু ভারতের মাটি ব্যবহার করে তাকে কোনোভাবেই রাজনীতি করতে দেওয়া যাবে না। সোজা কথায় হাসিনার রাজনৈতিক গেম প্ল্যান বন্ধ করার কড়া নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে যে হাসিনাকে রাজনৈতিক মঞ্চ হিসেবে ভারতের মাটি ব্যবহার করতে দেওয়ার ব্যাপারে কমিটির স্পষ্ট আপত্তি রয়েছে। এটা যেন অনেকটা চাপে পড়ে হাসিনার গলা চেপে ধরার মতো অবস্থা। এতদিন ভারত হাসিনাকে যে ছাড় দিয়ে আসছিল, তা যে এখন তাদের নিজেদের জন্যই বুমেরাং হয়ে দাঁড়িয়েছে, সেটা তারা হাড়ে হাড়ে টের পাচ্ছে। সংসদীয় কমিটির এই রিপোর্ট প্রমাণ করে যে ভারতের রাজনৈতিক মহলে হাসিনাকে নিয়ে অস্বস্তি চরমে পৌঁছেছে। তারা বুঝতে পারছে যে হাসিনাকে কথা বলতে দেওয়া মানেই হল বাংলাদেশে আগুনে ঘি ঢালা, যা শেষ পর্যন্ত ভারতের গায়েই এসে লাগবে। এছাড়া সংসদীয় কমিটি মোদী সরকারকে সাফ জানিয়ে দিয়েছে যে শুধু এক দলের দিকে তাকিয়ে থাকলে চলবে না। ভারত সরকারকে সুপারিশ করা হয়েছে যেন তারা বন্ধুপ্রতিম বাংলাদেশের সব রাজনৈতিক দল, সামাজিক সংগঠন আর সুশীল সমাজের সঙ্গে নিরন্তর যোগাযোগ রাখে, যাতে দুই দেশের আস্থা ও আলোচনার পরিবেশ আবার ফিরে আসে। অর্থাৎ ভারত বুঝতে পারছে যে শুধু আওয়ামী লীগের ওপর ভরসা করে তারা বাংলাদেশে আর সুবিধা করতে পারবে না। তাই এখন তারা সুর নরম করে সবার সঙ্গে খাতির জমানোর পরামর্শ দিচ্ছে। এতদিন তারা ভেবেছিল হাসিনাই তাদের একমাত্র তুরুপের তাস, কিন্তু এখন সেই তাস অচল হয়ে পড়ায় তারা নতুন করে খেলার ছক কষতে বাধ্য হচ্ছে। বাংলাদেশের বাস্তবতা মেনে নেওয়া ছাড়া তাদের সামনে আর কোনো পথ খোলা নেই। এদিকে হাদি হত্যার প্রতিবাদে যখন বাংলাদেশ উত্তাল, তখন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লার 7 সিস্টার্স নিয়ে দেওয়া বক্তব্যে রীতিমতো আতঙ্কে কাঁপছে ভারত। ভারতের 7 সিস্টার্স বা 7 বোন খ্যাত উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলো নিয়ে ভারত সবসময়ই একটু বাড়তি দুশ্চিন্তায় থাকে। সেখানে বিচ্ছিন্নতাবাদী আন্দোলন ভারতের অনেক পুরনো মাথা ব্যথা। ঠিক এমন সময়ে হাসনাতের মতো জনপ্রিয় নেতার মুখে 7 সিস্টার্স নিয়ে কথা শুনে ভারত সরকার নড়ে চড়ে বসেছে। হাসনাতের বক্তব্যে ভারত কতটা আতঙ্কিত হয়েছে তা তাদের এলোমেলো আচরণ দেখলেই বোঝা যায়। মূলত এই ভয় থেকেই তারা এখন পাগলা ঘোড়ার মতো আচরণ করছে। একদিকে তারা কূটনৈতিককে তলব করছে, অন্যদিকে সীমান্তে উত্তেজনা বাড়াচ্ছে। রংপুরের পাটগ্রাম উপজেলায় বিএসএফ সদস্য অবৈধভাবে বাংলাদেশে ঢুকে পড়লে বিজিবি তাকে অস্ত্রসহ আটক করে। তার কাছ থেকে শটগান আর গুলি উদ্ধার করা হয়। এই ঘটনা প্রমাণ করে যে ভারতের বর্ডার ফোর্স কতটা বেপরোয়া হয়ে উঠেছে এবং তারা কতটা নার্ভাস। তারা হয়তো বাংলাদেশের সীমান্তে শক্তি প্রদর্শন করতে চেয়েছিল, কিন্তু উল্টো বিজিবির হাতে আটক হয়ে তারাই এখন চরম লজ্জায় পড়েছে। অন্যদিকে আবার নিরাপত্তার অজুহাত দেখিয়ে চট্টগ্রামে ভারতের ভিসা সেন্টারের কার্যক্রম অনির্দিষ্টকালের জন্য স্থগিত করে দেওয়া হয়েছে। এসব কিছুই প্রমাণ করে যে বাংলাদেশ নিয়ে ভারত এখন চরম অস্থিরতায় ভুগছে এবং তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করছে। এদিকে আবার দিল্লিতেও বাংলাদেশ হাই কমিশনের সামনে নাটকীয় ঘটনা ঘটেছে। ভারতের উগ্রবাদী সংগঠন অখণ্ড হিন্দু রাষ্ট্র সেনার ব্যানারে কিছু লোক বাংলাদেশ হাই কমিশনের সামনে বিক্ষোভ করে এবং হাই কমিশনারকে হুমকি দেয়। দিল্লির চাণক্যপুরীর মতো কঠোর নিরাপত্তা বেষ্টিত এলাকায় কিভাবে বিক্ষোভকারীরা ঢুকে পড়ল তা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। বাংলাদেশ সরকার ভারতের দেওয়া ব্যাখ্যামূলক প্রেস নোট সরাসরি প্রত্যাখ্যান করেছেন। পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন স্পষ্ট বলে দিয়েছেন যে কূটনৈতিক এলাকার এত ভেতরেই বিক্ষোভকারীদের ঢুকে পড়াটা মোটেও স্বাভাবিক ঘটনা নয়। প্রয়োজনে ভারতের ঢাকার মিশন ছোট করারও ইঙ্গিত দিয়েছে বাংলাদেশ। এতেই বোঝা যায় বাংলাদেশ এখন আর ভারতের চোখ রাঙানিকে ভয় পায় না, বরং চোখে চোখ রেখে কথা বলতে শিখেছে। ভারত ভেবেছিল ভয় দেখিয়ে বা চাপ সৃষ্টি করে তারা বাংলাদেশকে দমিয়ে রাখবে, কিন্তু হাদির রক্ত আর হাসনাতের হুঙ্কার তাদের সেই ভুল ভেঙে দিয়েছে। তাছাড়া ভারতের সর্বদলীয় সংসদীয় কমিটির বিশ্লেষণে উঠে এসেছে যে 1971
একাত্তরের পর বাংলাদেশের বর্তমান পরিস্থিতি ভারতের জন্য সবচেয়ে বড় কৌশলগত চ্যালেঞ্জ তৈরি করেছে। কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনার নেতৃত্বাধীন আওয়ামী লীগের পতন এবং বাংলাদেশে একটি প্রজন্মগত বিচ্ছিন্নতা তৈরি হয়েছে। ভারত যদি এখনই সতর্ক না হয় তাহলে বাংলাদেশে তারা গুরুত্বহীন হয়ে পড়বে। তারা আরও বলেছে যে 1971-এর 1 কোটি শরণার্থীকে আশ্রয় দেওয়া আর 2025 সালে গণহত্যাকারী হাসিনাকে আশ্রয় দেওয়ার প্রেক্ষাপট এক নয়। তখন মানুষ পাকিস্তানি বাহিনীর ভয়ে পালিয়েছিলেন, আর এখন হাসিনা নিজের দেশের মানুষকে মেরে পালিয়েছেন। এই সত্যটা ভারতের রাজনীতিবিদরা বুঝতে শুরু করেছেন। তারা দেখছেন যে বাংলাদেশের নতুন প্রজন্ম ভারতের প্রতি কোনো সহানুভূতি দেখাচ্ছে না, বরং তারা ভারতকে স্বৈরাচারের দোসর হিসেবেই চিহ্নিত করছে। এই প্রজন্মগত দূরত্ব ভারতের জন্য একটি চরম বিপদ সংকেত। সাম্প্রতিক তথ্য বিশ্লেষণ করলে দেখা যায় ভারত এখন উভয় সংকটে পড়েছে। একদিকে হাসিনাকে ছাড়লে তাদের দীর্ঘদিনের বিনিয়োগ নষ্ট হবে, আর অন্যদিকে হাসিনাকে রাখলে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হবে। মোদী সরকার এখন শাখের করাতের মতো। হাসিনাকে তারা দিলতেও পারছে না, আবার উগরাতেও পারছে না। তবে হাদির মৃত্যু আর হাসনাতের বক্তব্য ভারতকে নতুন করে ভাবতে বাধ্য করছে। তারা বুঝতে পারছে যে বাংলাদেশের মানুষ এখন আর আগের মতো নয়। 54 বছরের ব্যবধানে বাংলাদেশের মানুষের চিন্তা চেতনায় বিশাল পরিবর্তন এসেছে। এখন আর দাদাগিরি করে বা পুটুল সরকার বসিয়ে বাংলাদেশকে নিয়ন্ত্রণ করা যাবে না। ভারতের নীতি নির্ধারকরা এখন দৌড়ঝাঁপ শুরু করেছেন কিভাবে এই পরিস্থিতি থেকে বের হওয়া যায়। বিশেষজ্ঞরা মনে করছেন মোদী সরকার যদি দ্রুত তাদের কৌশল পরিবর্তন না করে তাহলে দক্ষিণ এশিয়ায় ভারত বন্দী হয়ে পড়বে। হাসিনাকে আশ্রয় দিয়ে তারা যে ভুল করেছে তা শুধরানোর জন্য এখন তাদেরই উদ্যোগ নিতে হবে। সংসদীয় কমিটির সুপারিশ মেনে হাসিনাকে যদি তারা রাজনৈতিকভাবে নিষ্ক্রিয় না করে তাহলে বাংলাদেশের মানুষের ক্ষোভ আরও বাড়বে। আর সেই ক্ষোভের আগুন যে 7 সিস্টার্স পর্যন্ত ছড়াবে না তার কোনো গ্যারান্টি নেই, কারণ হাসনাত আব্দুল্লাহর বক্তব্যে সেই ইঙ্গিতই পাওয়া গেছে যা ভারতকে ভাবিয়ে তুলেছে। ভারত ভয় পাচ্ছে যে বাংলাদেশের এই আগুনের আজ তাদের নিজেদের ঘরেও লাগতে পারে, তাই তারা এখন তড়িঘড়ি করে ড্যামেজ কন্ট্রোলের চেষ্টা করছে। ভারতের মিডিয়াতেও এখন মোদী সরকারের সমালোচনা হচ্ছে। তারা প্রশ্ন তুলছে, কেন একজন পলাতক আসামির জন্য ভারতের জাতীয় স্বার্থ ক্ষুণ্ণ হচ্ছে। ভারতের ব্যবসা মহল চিন্তিত, কারণ বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ হলে তাদের ব্যবসার বিশাল ক্ষতি হবে। সব মিলিয়ে মোদী সরকারের উপর চাপ বাড়ছে চতুর্দিক থেকে। হাসিনাকে নিয়ে যে তারা ফ্যান্টাসিতে ছিল তা এখন দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন দেখার বিষয়, ভারত তাদের এই ভুল স্বীকার করে হাসিনাকে ফেরত দেয় নাকি নিজেদের জিত বজায় রাখতে গিয়ে আরও বড় বিপদে পড়ে। বাংলাদেশে বিভিন্ন কেন্দ্র থেকে অনিয়ম ও ভোট কারচুপির অভিযোগ এসেছিল বিভিন্ন গণমাধ্যমে। ওই নির্বাচনে বিএনপি এবং তাদের জোট জাতীয় ঐক্যফ্রন্টের বেশ কিছু প্রার্থী ভোটের আগের রাতেই ভোটকেন্দ্র নিয়ে সংবাদ মাধ্যমের কাছে নানা অভিযোগ তুলে ধরার চেষ্টা করেছিলেন। তাদের অভিযোগ ছিল, রাতে বিভিন্ন কেন্দ্রে ক্ষমতাসীন আওয়ামী লীগ এবং তাদের জোটের প্রার্থীর সমর্থকেরা ব্যালট পেপারে সিল মেরেছে। ভোট শুরুর আগের মুহূর্তে বন্দরনগরী চট্টগ্রামের একটি কেন্দ্রে বিবিসি বাংলার সাংবাদিকের ক্যামেরায় ধরা পড়ে ব্যালট ভর্তি বাক্স। ঢাকার কেন্দ্রগুলোতে বাইরে ভোটারদের উপস্থিতি ছিল। সকাল থেকেই অনেক কেন্দ্রের বাইরের পরিবেশ দেখে ভেতরের অবস্থা বোঝার উপায় ছিল না। ভোট শুরুর ঘণ্টাখানেক পর থেকেই অনেক কেন্দ্রের ভেতরে আওয়ামী লীগ বা তাদের জোটের প্রার্থীর সমর্থকদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে দেখা যায়। আওয়ামী লীগ, জাতীয় পার্টি ও জোট সঙ্গীরা 288টি আসন পায়, আর বিএনপি এবং জাতীয় ঐক্যফ্রন্ট পায় মাত্র 7টি। বাকি 3টি আসন পায় অন্যান্যরা। ভোট শেষে কিছু ফলাফল আসার পর দেখা যায় যে ক্ষমতাসীনরা বিপুল ভোটে এগিয়ে যাচ্ছেন। এই ধারার প্রেক্ষাপটে 30শে ডিসেম্বরই সন্ধ্যায় সংবাদ সম্মেলন করে জাতীয় ঐক্যফ্রন্ট নির্বাচন এবং ফলাফল প্রত্যাখ্যান করে। সিএসি হিসেবে দায়িত্ব থেকে অবসর নেয়ার পর ঢাকার উত্তরার 5 নম্বর সেক্টরের একটি বাসায় থাকতেন সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদা। 2. এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায়। এবার ধরা খেল শামীম ওসমানের ভাতিজা আজমিরি ওসমান। অন্তত 16টি হত্যা মামলার অভিযোগ ছিল তার বিরুদ্ধে। এক সাম্রাজ্যের অন্ধকার জগতের গল্প, যে সাম্রাজ্য চলতে একটি পরিবারের ইচ্ছায়। ওসমান পরিবার তাদের হুকুম বাস্তবায়নে ছিল পাইক পেয়াদা, আর জনতাকে মনে করত কেনা গোলাম। তবে পতন হয়েছে সে সাম্রাজ্যের। পালিয়ে গেছে পুরো পরিবার। নাসিম ওসমান, সেলিম ওসমান, শাম্মীম ওসমানদের যোগ্য উত্তরসূরি হয়ে ওঠে আজমিরি ওসমান, এবং ওয়ান ওসমান নির্যাতন আর মানুষ খুন ছিল তাদের সাধারণ বিষয়। ওসমান পরিবারের সদস্যদের মধ্যে খুন খারাপিতে সবচেয়ে আলোচিত হন নাসিম ওসমানের বড় ছেলে আজমিরি ওসমান।
অন্তত 16টি হত্যার সাথে জড়িত থাকার অভিযোগ নিয়ে শহরে দাপিয়ে বেড়াতেন তিনি। এমনকি হত্যা মামলায় তার নাম দিতে চাইলে সেই মামলায় মেয়া হতো না। বাধাহীনভাবে নারায়ণগঞ্জের আলাকারোড রোডে টর্চার সেল বানিয়ে চালিয়ে গেছেন নানা অত্যাচার, নিপীড়ন। তার খুনে শুরু হয় 1998 সালে নগরীর চাষাড়া বালুর মাঠ এলাকায় বাড়ির কেয়ারটেকার নুরুন্নবীর মাধ্যমে। অভিযোগ, তার গতিবিধি সম্পর্কে বাবা নাসিম ওসমানকে তথ্য দেয়। আজমেরী তাকে খুন করেন। পরে এই পুরো পরিবারকে আর নারায়ণগঞ্জে খুঁজে পাওয়া যায়নি। 2000 সালের 19 নভেম্বর নগরীর ইসদায়ের ওসমানী স্টেডিয়ামের সামনে আজমেরী ওসমান কপালে পিস্তল ঠ্যাক করেন তারই এক সময়ের বন্ধু আলমগীরকে। 2009 সালে শহরের আমলাপাড়ায় অজ্ঞাত একজনকে মেরে 14 টুকরো করার অভিযোগ আজমেরী বিরুদ্ধে। 2010 সালের 18 এপ্রিল গাজীপুরের নুরুল আমিন মাকসুদ 2011 সালের অবৈধ অস্ত্র মাদক পরিবহনে রাজি না হয়ে আজমেরী বানিনী খুন করে অটোচালক জামালকে। ওই বছরের মে মাসের শুরুতে কি ইসলাম আজমেরী ইসমুল এবং মে মাসের শেষে অজ্ঞাত পরিচয় দুই যুবককে 2013 সালের 29 জানুয়ারি টানবাজারের রংসুতা ব্যবসায়ী গোবিন্দ সাহা। 2012 সালের 15 জুলাই মিঠুকে শহরের হীরা কমিউনিটি সেন্টারের সামনে প্রকাশ্যে খুন করা হয়। পরদিন সংস্কৃতিকর্মী দিদারুল আলম চঞ্চলকে খুন করা হয়। খুনের সাক্ষী না রাখার জন্য মিঠু হত্যার 3 দিন পর হত্যায় জড়িত হামিমকে কক্সবাজারে নিয়ে মদের সঙ্গে বিষ পান করে হত্যা করা হয় বলেও প্রচার রয়েছে। 2013 সালের শুরুতে নগরীর মাজদায়ের এলাকায় একটি গায়ে হলুদের অনুষ্ঠানে আজমেরী ওসমান সেখানে গিয়ে গান গাইছিলেন। উম্মে হানি নামে এক মেয়েকে আজমেরী অনুষ্ঠানের সভাপতি থেকে নামিয়ে দিয়ে মেয়েটিকে ধর্ষণ ও অপহরণ করেন বলে অভিযোগ রয়েছে। পরে ওই মেয়ে আর তার পরিবারকে নারায়ণগঞ্জ শহরে আর দেখা যায়নি। 2013 সালের 6 মার্চ আশায় সুধিজন পাঠাগারে যাওয়ার পথে তানফর মোহাম্মদ তকিকে অপহরণ করা হয়। মার্চের 4 তারিখে শীতলক্ষা নদীর কুমিদিনী প্রতাশ্রয় থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। এই হত্যা মামলায় গ্রেফতার হয় আজমেরীর ঘনিষ্ঠ সহযোগী সুলতান শওকত ভ্রমর। 2013 সালের 13 নভেম্বর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। 2013 সালের নভেম্বর 1 নম্বর বাবরইল থেকে নিখোঁজ হন নাটককার মামুনুর রশিদের আত্মীয় আসিফ। কাশ্মীরি বাহিনী তাকে ঘুম করে বলে অভিযোগ রয়েছে। শহরের 2 পাড়ার সব জায়গায় অস্ত্রধারী বিশাল হোন্ডা বাহিনী নিয়ে বিকট শব্দে গাড়ি চালিয়ে মহড়া দিতেন এই আজমেরী। তার ভয় ব্যবসায়ী থেকে শুরু করে শহরবাসীর সবাই ছিল আতঙ্কিত। 3 হাসিনাকে নিয়ে আবারও রিমান্ডে সাবেক আনিসুল সালমান শাহ। জাহান নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। আদালতে 4 জনকেই ফাঁসির রায়। রিমান্ডে সাবেক নৌমন্ত্রী শাহজাহান খানের ভয়ঙ্কর অপকর্মের তথ্য ফাঁস। সাবেক নৌমন্ত্রী শাহজাহান খান পতিত শেখ হাসিনা সরকারের দমন-পীড়ন নীতির অন্যতম প্রবর্তক। তিনি 1000 কোটি টাকার দুর্নীতি আর চাঁদাবাজির জন্য বিশেষভাবে পরিচিত ছিলেন। বিনা ভোটে নির্বাচনে এমপি হওয়া শাহজাহান খানের রাজনীতির শুরুটা হয়েছিল আওয়ামী লীগের হাত ধরেই। জাসদ হয়ে আবার ফেরেন আওয়ামী লীগের হয়ে হয়েছেন বড় নেতা ও মন্ত্রী। সড়কের দাপট শুরু হয়েছিল পরিবহন শ্রমিক ইউনিয়ন দিয়ে, সেখান থেকে সড়ক পরিবহন